দর্শক আমন্ত্রণ, যমুনা টেলিভিশন নিয়মিত আয়োজন 24 ঘন্টায় আপনার সঙ্গে আছে মাহফুজ মিশা। আপনারা জানেন এখন থেকে ঠিক 6 মাস আগে এই দিনে ছাত্র জনতার এক বিশাল গণ অভ্যুত্থানে টানা 4 মেয়াদে ক্ষমতায় থাকা বিপুল পরাক্রমশালী শেখ হাসিনা তথা আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং সেই দিনই তিনি দেশ ছেড়ে প্রতিবেশী ভারতে আশ্রয় নেন। সেই ঘটনার 6 মাস যখন পালিত হচ্ছে তখন নানা রকম ব্যাখ্যা বিশ্লেষণ যখন চলছে, ঠিক একই সাথে মানুষ সেই হিসাব নিকাশও করছে যে বিশাল প্রত্যাশা, রাষ্ট্র সংস্কারের স্বপ্ন দেখে যাত্রা শুরু করেছিল, সেই স্বপ্ন কতখানি পূরণ হলো, সেই স্বপ্ন পূরণের পথে চ্যালেঞ্জগুলোকে আগামী সামনের দিনগুলোই বা কেমন হবে সেসব নিয়ে আমরা কথা বলতে চাই। আলোচনার শিরোনাম নির্ধারণ করেছে গণ অভ্যুত্থানের 6 মাস কোন পথে বাংলাদেশ। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল, তিনি ভূ রাজনীতি নিরাপত্তা বিশ্লেষক। জেনারেল কামাল, স্বাগত আপনাকে। আছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জনাব এবিএম মোশাররফ হোসেন, মোশাররফ স্বাগত আপনাকে। আছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন, আক্তার স্বাগত আপনাকে। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা, উমামা আপনাকেও স্বাগত। আপনাদেরকে প্রথম যে প্রশ্নটি দিয়ে শুরু করতে চাই, উমামা আপনিও নিশ্চয়ই ঘটনা প্রবাহ ফলো করছেন, আপনাকে প্রশ্ন আগে শুরু করার অর্থ হচ্ছে এই বিশাল যে গণ অভ্যুত্থানটা হলো তার অগ্রভাগে ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বাকি আর সবাই যারা রাজনৈতিক দল থেকে শুরু করে অন্যান্য ক্রিয়াশীল সামাজিক রাজনৈতিক পেশাজীবী সংগঠন তারা আপনাদের পেছনে দাঁড়িয়েছিল। আজকে এই 6 মাস পূর্তিতে বাংলাদেশকে ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত করার একটা ঘোষণা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, তিনি দিয়েছিলেন। এবং রাত 8টার দিকে ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে হামলা এবং ভাঙচুর শুরু হয়েছে। প্রশ্ন হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহর এই ঘোষণা কি সাংগঠনিক সিদ্ধান্ত ছিল আপনাদের, নাকি এটি ব্যক্তিগত কোনো উদ্যোগ? ধন্যবাদ আপনাকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই বিষয়ে আমরা সাংগঠনিকভাবে ওই ধরনের কোনো সিদ্ধান্ত নিইনি। আপনারা সবাই জানেন যে আজকে বিকাল থেকে যখন সকলের সাধারণ ছাত্র জনতার মধ্যেই কিন্তু এই শেখ হাসিনা যে রাতে 9টা বাজে একটা ঘোষণা দিতে যাচ্ছেন সেটাকে কেন্দ্র করে একটা উত্তেজনা তৈরি হয়। তো সকলের মধ্যেই এই উত্তেজনাকে কেন্দ্র করে কিন্তু এই ধানমন্ডি 32-এর দিকে যে মিছিল সবাই করেছে সেই কর্মসূচি সেখান থেকে আসলে এসেছে। এবং আমাদের যিনি আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ভাই, তিনি একজন এই আন্দোলনের একজন অগ্রগামী সৈনিক হিসেবেই দেখা গেছে যে তিনি এই এই কথাটি বলেছেন। এখন আমরা সবাই জানেন যে গত 5 মাসে বা 6 মাসে আমাদের সরকার কিন্তু আমাদের বিচার কার্যক্রম সেই অর্থে করতে পারেনি, বা তাদের খুবই ধীমে তালে হচ্ছে তাদের বিচারগুলো চলছে, বা সরকারের পক্ষ থেকে আমরা খুব স্ট্রং পজিশন আসলে দেখতে পারছি না, যার ফলে কিন্তু গত 5 মাসে সাধারণ জনগণের মধ্যেও কিন্তু এই বিচারকে কেন্দ্র করে এক ধরনের আশঙ্কা তৈরি হয়েছে। এখন আজকে এসে যে আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ ছাত্র জনতা যখন ধানমন্ডি 32 অভিমুখে তারা মার্চ করছে, এটা এক ধরনের হতাশারই বহিঃপ্রকাশ যে সরকার এখনো পর্যন্ত পর্যাপ্ত বিচার কার্যক্রমটা চালাতে পারছে না। এবং এটার ফলশ্রুতিতেই আমরা দেখতে পাচ্ছি ধানমন্ডি 32 অভিমুখে যেভাবে করে একটা মার্চ হতে হলো আকস্মিকভাবে। এবং আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যেটা মনে করি যে সরকারের যদি একটা নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে দেশ চালাতে হয় তাহলে অবশ্যই আওয়ামী লীগের বিচার ছাড়া এখানে আসলে কোনো ধরনের প্রশ্ন আসলে পরবর্তী ধাপে আমরা আসলে পৌঁছাতে পারবো না। এবং আজকে যে ধানমন্ডি 32 অভিমুখে যে সাধারণ ছাত্র জনতার যে মিছিল, সেখান থেকেই বোঝা গেছে যে আওয়ামী লীগের বিচারের মাধ্যমে আমাদের কিন্তু পরবর্তী ফয়সালায় পৌঁছাতে হবে, এবং সেটাই কিন্তু আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্তের সূচনা। এবং আমরা আশা করব যে সরকার তাদের পজিশনটা নিয়ে আরও বেশি স্ট্রিক্ট হবে, এবং আওয়ামী লীগ যেভাবে শেখ হাসিনা ভারতে বসে তিনি দেশের ভিতরে নানান ধরনের অসন্তোষ তৈরি করার চেষ্টা করছেন, এই বিষয়ে বাংলাদেশের জনগণ খুবই ভালোভাবে অবগত। এবং সেটাই আসলে আমরা এক্সপেক্ট করব যে আমাদের যে বর্তমান গভর্নমেন্ট আছে তারা শেখ হাসিনাকে দেশে এনে বিচার কার্যক্রম চলার ব্যাপারে তারা আরো বেশি ভারতের কাছে তারা হচ্ছে যে এখানে আবেদন করবে। একদম পরিষ্কার। আক্তার, আপনাকে যে প্রশ্নটা করতে চাই, ধরেন এটি এক ধরনের ছাত্র জনতার ক্ষোভের বহিঃপ্রকাশ, খুব স্বতঃস্ফূর্তভাবে তারা গিয়েছে, সেটি রাজশাহী অন্যান্য শহরে ছড়িয়ে পড়েছে। ফলে এইভাবে বিষয়টা করাটা কতখানি যুক্তিসঙ্গত হলো? মানে এটা এক ধরনের মানুষের হাতে ছেড়ে দেওয়া হলো, নাকি আপনাদের হাতে তো সেই সুযোগ ছিল, ছাত্র লীগের রাজনীতি নিষিদ্ধ করার জন্য আপনারা আলটিমেটাম দিয়েছিলেন, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করে বা এগুলো রাষ্ট্রীয় উদ্যোগেও করা বা প্রশাসনিক উদ্যোগে করা সম্ভব ছিল কিনা, বা নাকি প্রশাসন সেগুলো না করে সেটি ছাত্র জনতাকে দিয়ে করিয়ে সেই সিদ্ধান্তটি বাস্তবায়ন করতে চায়? আসলে বাংলাদেশে আজ থেকে 6 মাস আগে এদেশের নির্মমতম খুনি 2000-এর মতো মানুষকে যিনি হত্যা করেছেন, একটা নারকীয় নরহত্যা বাংলাদেশে চাপিয়ে দিয়েছেন, মানবতা বিরোধী অপরাধ করেছেন,
তেমন একজন খুনি বাংলাদেশ থেকে পালিয়ে গেলেন, আশ্রয় নিলেন ভারতে। ভারতে আশ্রয় নিয়ে তিনি ক্ষান্ত হননি, সেখান থেকে নানাবিধ চক্রান্ত করে যাচ্ছেন। আজকে 9টার সময় ভারতে বসে তিনি ভাষণ দিলেন। আমার কাছে খবর এসেছে যে ওই ভাষণের মধ্যে তিনি এই যে হত্যাকাণ্ডগুলো তিনি করেছেন তার সমস্ত দায়ভারগুলো ছাত্র জনতার উপর চাপিয়ে দিয়েছেন। এই যে জিনিসটা তারা করলেন, এখনও পর্যন্ত আওয়ামী লীগ তারা যে বাংলাদেশে এত বড় ধরনের একটা মানবতা বিরোধী অপরাধ করে গেল, তার জন্য তাদের মধ্যে কোনো অনুশোচনা নাই। এখনও পর্যন্ত আওয়ামী লীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা গুপ্ত যে হামলাগুলো আছে সেগুলো তারা দেশের মধ্যেই করে যাচ্ছে। বিভিন্ন ছাত্রলীগের পেজ এবং তাদের যে আইডিগুলো আছে সেখান থেকে ক্রমাগত হুমকি, একই সাথে যারা আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন, নারী যারা সহযোদ্ধা ছিলেন, তাদেরকে নানাবিধভাবে তারা হ্যারাসমেন্টের মধ্য দিয়ে নিয়ে যাচ্ছে। এই হচ্ছে আওয়ামী লীগের মনস্তাত্ত্বিক অবস্থান। যারা তাদের যে পাপবোধ, এই পাপবোধের মধ্যেই তারা আসেনি। বাংলাদেশের মানুষ তাদের প্রতি যে দায়বদ্ধতার জায়গাটি আছে সেটাকে তারা কোনোভাবেই তারা অনুভব করছে না, বরং তারা বাংলাদেশের মানুষকে আরো দায়ী করবার যত ধরনের মেকানিজম করা দরকার সেগুলো তারা করে যাচ্ছে এখনো পর্যন্ত। তারই জায়গা থেকে একটা ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু আমরা আজকে লক্ষ্য করছি। আমরা এটা খুব ভালো করেই জানি যে বাংলাদেশের মানুষেরা মুজিববাদী রাজনীতির জাতাকলে তারা পিষ্ট হয়েছে, কিন্তু এটা তো একটা আদর্শের নাম। সেই আদর্শের বিরুদ্ধে একটা দীর্ঘ লড়াইয়ের একটা প্রয়োজনীয়তার জায়গা আছে। সেই জায়গাটাতে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তারা কতটুকু লড়াইটা করবেন, ছাত্র জনতার কাতারে কতটুকু আসবেন, সেটা একটা প্রশ্ন সাপেক্ষ বিষয় হয়ে দাঁড়িয়েছে অনেক সময়ই। কিন্তু আমরা দেখি যে ফেসিবাদের বিরুদ্ধে অবশ্য সব রাজনৈতিক দলগুলোই তাদের বক্তব্য কিন্তু স্পষ্ট রেখেছে, কিন্তু মুজিববাদী যে ভাবাদর্শ তার বিরুদ্ধে মানুষের একটা স্বতঃস্ফূর্ত একটা ঘৃণার জায়গা তৈরি হয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে। কিন্তু সেই যে জিনিসগুলো, এই জিনিসগুলোকে আওয়ামী লীগ যারা আছে তাদেরও এটা বুঝবার দরকার ছিল। এবং একই সাথে আপনি যে কথাটা বলেছেন, সরকারে যারা আছেন তাদেরও আওয়ামী লীগের বিরুদ্ধে প্রশাসনিক যে ব্যবস্থাগুলো নেওয়া দরকার, বিচারের মুখোমুখি করা দরকার, সেটা কিন্তু 6 মাসে এখন পর্যন্ত আমরা দেখি নাই। আমরা যদি এ সরকারের ট্রাইব্যুনাল গঠিত হয়েছে, অনেকে অ্যারেস্ট হয়েছেন, আমরা যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়েছে সেখানে মামলা হয়েছে, মামলা হওয়ার পরে সেখান থেকে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত দল হিসেবে আওয়ামী লীগের কি হবে সে বিষয়ে কিন্তু কোনো সিদ্ধান্ত আসেনি। আমি কিন্তু সেই কথাটা বলছি আর কি। কিছু ব্যক্তিকে হয়তো নিয়ে আসা হচ্ছে। 6 মাসে সরকারের কিন্তু এটা একটা বড় আমরা ব্যর্থতার জায়গা বলে মনে করি। সেই জায়গায় আমার কাছে মনে হয় যে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সরকারের সমর্থন পাওয়ারও মনে হয় একটা জায়গা তৈরি হয়েছে বাংলাদেশে। সেটা নিয়ে আলাদাভাবে কথা বলবো, রাজনৈতিক দলের সঙ্গে সরকারের সম্পর্ক। মোশাররফ ভাই, আপনাকে যে প্রশ্নটা করতে চাই, সালাউদ্দিন আহমেদ আপনার দলের স্থায়ী কমিটির নেতা, তিনি বলেছেন আওয়ামী লীগ নামে বাংলাদেশে রাজনীতি করতে পারবে না এই দলের কর্মীরা। হ্যাঁ, এখন আপনারা ধরেন আওয়ামী লীগের বিচার দাবি করা, রাজনীতি করতে পারবে না দাবি করা, দুটো কি একই ঘটনা? বিচারের আগে কি হবে? আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি যখন উঠেছিল তখন মনে হয়েছিল যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিএনপি সেটি চায় নাই। আবার আপনার দলের স্থায়ী কমিটির প্রভাবশালী নেতা বলছেন আওয়ামী লীগ নামে রাজনীতি করতে পারে। দুটো একটু সাংঘর্ষিক কিনা? না, একটা জিনিস দেখবেন, আমরা এই যারা এই বৈষম্য বিরোধী আন্দোলনের পর আমাদের যেটি জন আকাঙ্ক্ষা আছে এই ফেসিবাদের অবসান, যার জন্য কিন্তু এই দলগুলি, রাজনৈতিক দলগুলি বলেন, সামাজিক শক্তি বলেন, গণমাধ্যম বলেন, যারাই আছেন সবাই কিন্তু ডক্টর ইউনূস নেতৃত্বে এই সরকারকে কিন্তু সহযোগিতা করে যাচ্ছে। কিন্তু যে ধরনের আমরা পদক্ষেপ আশা করেছিলাম সেই ক্ষেত্রে একটা ব্যাপক শীতলতা আমরা লক্ষ্য করছি। আপনি দেখবেন এখানে আক্তার বলেছে যে এই আমরা দেখেছি 2000 লোককে হত্যা করা হয়েছে, অসংখ্য লোককে আহত করা হয়েছে, আগুন দেওয়া হয়েছে, সম্পদ ধ্বংস করা হয়েছে, মানুষের চোখ নাই, হাতে পঙ্গু। এদের বিরুদ্ধে কিন্তু সুনির্দিষ্ট মামলা অনেকে করেছে, আমরা দেখবেন। কিন্তু আমরা দেখলাম ইন্টেরিয়াম গভর্নমেন্টের পক্ষ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা ডাইরেক্ট বলল যে 5 তারিখ পর যে মামলা হয়েছে আসামিদেরকে গ্রেপ্তার করা যাবে না। এই যে জনমতে যে একটা অস্বস্তি, এর অন্যতম কারণ কোন এইটা। কারণ এখন আমি এই যারা আমরা রাজনীতি করি, নানা প্রোগ্রামের কারণে আমাদের সারা বাংলাদেশ ঘুরে বেড়াতে হয়। আপনি যেখানে যাবেন সেখানে আওয়ামী লীগ এখনো বহাল তবিয়াতে আছে। শুধু টপের দিকে কিছু নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয়েছে, বাকি রুট লেভেলে কিন্তু সবাই রয়ে গেছে। কারণ এই যে বলছে গ্রেপ্তার করা যাবে না, এই সুযোগে কিন্তু তারা তাদের উপস্থিতি জানান দিচ্ছে। এই ক্ষেত্রে সরকার যদি মামলার সুনির্দিষ্ট যারা আসামি ছিলেন, হ্যাঁ বলা হচ্ছে কিছু আসামি বেশি দেওয়া হয়েছে, কিন্তু আপনি কারা আওয়ামী লীগের দায়িত্বে ছিল, কারা এই অপকর্ম করেছে, এটা তো স্পষ্ট জাতির কাছে। কোথাও কোথাও বিএনপির সঙ্গে মার্জ হয়ে গেছে না, এটা এই সুযোগটা কোথাও নেই। কারণ আপনি লক্ষ্য করবেন যে আমরা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যদি কোথাও আমরা কোনো অভিযোগ পেয়েছি, বিশেষ করে আমাদের নেতা জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব ইতিমধ্যে কিন্তু 1200-এর উপর নেতৃবৃন্দকে কাউকে বহিষ্কার করেছে, কাউকে অব্যাহতি দিয়েছে, কারো কমিটি ভেঙে দিয়েছে। এখানে কিন্তু আমাদের জিরো টলারেন্স নীতিতে আমরা বিশ্বাসী যে এই ফেসিস্ট আওয়ামী লীগের সাথে আমাদের কোনো আপোষ নাই, বরং আমরা বলছি যে দ্রুত এদের বিচারের ব্যবস্থা গ্রহণ করুন,
যে কথাটি বলা হচ্ছে, আপনি নিজে উপস্থাপনে বলেছেন শুধুমাত্র আন্তর্জাতিক ট্রাইব্যুনালে কিছু মামলা হচ্ছে, তাহলে অন্য কেন আপনি একটা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল দিয়ে কি এই এত বিশাল অপরাধের আপনি বিচার করতে পারবেন? আমার তো মানে আপনার তো এসপিডি ট্রাইব্যুনাল করা উচিত, কারণ আপনি তো আমাদের বিচারকের যে সংখ্যা, যে অবস্থা, আপনি সবার বিচার কিন্তু করতে পারবেন না। কিন্তু সেই ক্ষেত্রে এই সরকার দেখি অনেকটা উদাসীন, সেই দিকে তাদের কোনো পদক্ষেপ নাই, যার কারণে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে আপনার বিচার শুরু করুক, বিচার শুরু করুক। আর আরেকটা বড় আকাঙ্ক্ষা হলো, আমরা কেন যেন মনে হচ্ছে ডক্টর ইউনূস সাহেব একা চলতে চায়। এই একা চলা থেকে তার বেরিয়ে আসতে হবে। তাকে রাজনৈতিক দলগুলি তাকে যে অকুণ্ঠ সমর্থন দিয়েছে, তাদের আস্থার মধ্যে তাকে কিন্তু রাখতে হবে। কিন্তু আমরা দেখেছি, এই দেখেন 6 মাসে, আপনি আজকে বললেন যে টাইম পিরিয়ড 6 মাসের মধ্যে আমরা দেখেছি রাজনৈতিক দলগুলির সাথে 3টি বৈঠক হয়েছে, তাও 2টি হয়েছে আমাদের প্রয়োজনে, একটা হলো আওয়ামী লীগের মাঠে নামবে, আরেকটা হলো ভারতের ভূমিকার পরিস্থিতি সামলাতে, আর আরেকটা যে এই যে জুলাই ঘোষণা নিয়ে, তাও রাজনৈতিক আমাদের সিনিয়র নেতৃবৃন্দের সাথে আমরা যতটুকু আলাপ করেছি, আগের রাতে 11টা 15 মিনিট 20 মিনিট 30 মিনিট দিয়ে একটা রাজনৈতিক দলের সাথে সংলাপ হয় না, বরং এখানে যদি রাজনৈতিক দলগুলিকে আপনি আস্থায় না রাখতে পারেন, তাদেরকে যদি সমর্থন অব্যাহত না রাখতে পারেন, কারণ আপনাকে একটা জিনিস করতে হবে, আপনি সংস্কার করেন, যত ব্যবস্থা গ্রহণ করেন না কেন, পরবর্তী সময়ে বৈধতা দেবে কিন্তু এই রাজনৈতিক দল। আপনাকে একটু থামাই শামীম ভাই, আপনার কাছে যে প্রশ্ন সেটা হচ্ছে সংস্কার, বিচার এবং নির্বাচন। সম্ভবত 8 আগস্টের যে সরকার গঠন বা 5 আগস্টের যে গণঅভ্যুত্থান, তারপর এই 3টা ছিল প্রধান বিষয়। এই 3টা বিষয়কে যদি মূল্যায়ন করেন 6 মাস পরে এসে, কতটুকু অর্জিত হলো শতাংশের হিসেবে যদি বলেন? মানে সংস্কার কতটুকু হলো, বিচার প্রক্রিয়া কতদূর আগানো গেল, এবং নির্বাচন নিয়ে প্রস্তুতিকে কিভাবে দেখেন? আপনাকে ধন্যবাদ আজকের সকল বিজ্ঞ সহ আলোচক বিন্দু, ধন্যবাদ দর্শক শ্রোতা মণ্ডলীকে। যখন আজ থেকে 6 মাস আগে এই আন্দোলনটা হলো, তখন আমরা একটা সন্দেহে ছিলাম যে আসলে এটা কি বলবো, এটা কি বিপ্লব, গণ অভ্যুত্থান নাকি অন্য কিছু। 6 মাস পরে আমরা যারা দেখছি, এর যত স্টেক হোল্ডার আছে সবাই হতাশ, সরকার হতাশ, এটা প্রধান উপদেষ্টার কণ্ঠে আমরা প্রায়ই শুনি। আমরা চেষ্টা করছি, এই কাজের লোক না আমরা, হইলেও হইলো, না হলে কিছু করার নেই, সরি। তো এরকম দায়িত্বশীল জায়গায় তো এরকম কথা বলাটা একটা বড় ধরনের হতাশার প্রকাশ পাওয়া যায়। যারা আজকে আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, বিশেষ করে ছাত্র জনতা, তাদের মধ্যে হতাশা। 2 দিন আগে প্রধান উপদেষ্টার বাড়ি আক্রমণ করেছেন, মানে বাসা ঘেরাও করেছেন, কর্মসূচি দিয়েছিল। তারা বলছেন যে বিচার হচ্ছে না। রাজনৈতিক দল তারা হতাশ, রাজনৈতিক নির্বাচন কবে হবে, সরকার কার্যকরী হচ্ছে না। সো দেখেন, পুরা জিনিসটাকে এখন যেটা মনে হচ্ছে যে আমরা কি নামে ডাকবো। আজকে যদি এটা সফল বিপ্লব হয় তাহলে আমরা বলি বিপ্লব, যদি এটা অন্য কিছু হয় শর্টার দেন রেভলিউশন তাহলে বলে অভ্যুত্থান, গণ অভ্যুত্থান। কিন্তু এরপরে কিন্তু আরেকটা খারাপ সিনোনিমস আছে, এটা হলো গন্ডগোল বা হুজুগ। এটা আমাদের রংপুর প্রায় সময় বলে 71-এর হুজুগের সময় বা গন্ডগোলের সময়। আমরা কিন্তু হুজুগ প্রিয় জাতি, আমাদের জাতীয় চরিত্রের মধ্যে কিন্তু হুজুগ আছে। যে কোনো জাতীয় সমস্যা কিন্তু আমরা প্রচণ্ড আবেগ দিয়ে সমাধান করি, 2 দিন পরে 1 বছর পরে আমরা সব ভুলে যাই। তাহলে এখন দেখুন, যদি প্রত্যেকটা স্টেক হোল্ডারের মধ্যে এত বড় একটা হতাশা কাজ করে, বিপ্লব কেন হয়, আন্দোলন কেন হয়? যাতে আন্দোলন পূর্ব, বিপ্লব পূর্ব যে পরিস্থিতি, তার থেকে একটা ভালো পরিস্থিতি দিকে যেতে পারে। কিন্তু আপনি দেখেন, গত 6 মাসে যা হয়েছে, আমরা যেখানে ছিলাম তার থেকে অনেক পিছিয়ে গেছি। এর মধ্যে 136টার মতো আন্দোলন হয়েছে। গতকালকে কি সিদ্ধান্ত হয়েছিল আজকে 32 নম্বরে আক্রমণ করা হবে? সুতরাং ঘুম থেকে উঠে আমরা জানি না আজকে নতুন কি ঘটনা ঘটতে যাচ্ছে, কারো কোথাও নিয়ন্ত্রণ নাই, রীতিমতো একটা অস্থিরতার ভিতরে যাচ্ছে। এবছর ধরে নেন অর্থনীতির অবস্থা কিন্তু খুবই খারাপ যাবে। প্রত্যেকটা সময়ে বাংলাদেশে যখন এরকম দুর্যোগ গেছে, তার পরের বছর অর্থনীতি কিন্তু ধস নেমেছে। এখন সার্বিক দিক থেকে আপনি চিন্তা করেন, আমরা কী চাচ্ছি আসলে, আমাদের আকাঙ্ক্ষাটা কী, জন আকাঙ্ক্ষা কী? সরকারের কাছে মানুষের দাবি ছিল 2টা, যে দ্রব্যমূল্যের দামটা একটু কমবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে। আজকে গ্রামে গঞ্জে অনেক মানুষ ঘরে ঘুমাতে পারছে না, ওই মিথ্যা মামলা, মানে এখনও সে আতঙ্কে তারা ঘুরে বেড়াচ্ছে। কারা করছে? প্রশাসন জিম্মি হয়ে আছে। মাঠ প্রশাসনে কোনো রাজনৈতিক দল পুরো পরিস্থিতির অ্যাডভান্টেজ নিচ্ছে। এখনও আপনার মিথ্যা মামলার তালিকা ধরে বাড়িতে বাড়িতে চাঁদা তোলা হচ্ছে। কোনো বড় দলের ভাইদের, বড় দলের বড় নেতৃত্ব বারবার এটা লন্ডন থেকে আকুতি মিনতি জানাচ্ছেন, কাজ হচ্ছে না। কিন্তু প্রশাসন, পুলিশ থানার বাইরে যেতে পারছে না, যাওয়ার মতো ব্যবস্থা নাই, তাদের ওই শক্তি সামর্থ্য কোনো কিছু নাই। তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করবেন কী জন্য? দ্রব্যমূল্যে আগে যদি 70 ভাগ
আওয়ামী লীগের চাঁদাবাজ থাকে, তার সাথে আরও যোগ হয়েছে ধরেন আরও 70 ভাগ, তাহলে দ্রব্যমূল্যের দাম কমবে কীভাবে? তাহলে শুধুমাত্র ইউনিফর্ম চেঞ্জ করে দেওয়া সকল বাহিনীর, তাতে কি আপনার সব কিছু ঠিক হয়ে যাবে? এই যে 4টা সংস্কার যে মানে ইয়ে করেছে, মেজর সংস্কার যে ধরি, আমি সন্দিহান যে একটা কিছু বাস্তবায়ন করতে পারবে কিনা। ভাই অনেক হতাশার কথা আপনি বলছেন। আমি উমামা, আপনারা তো অনেক আশা এবং স্বপ্ন জাগিয়েছিলেন, 6 মাস পরে এসে একজন রিটায়ার্ড জেনারেলের কাছে যখন এরকম হতাশার কথা শুনেন, আপনার উপলব্ধি কি? আসলে আমরা ধরেন আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং দ্রব্যমূল্য, এই দুইটা সাধারণ মানুষের বিষয়, এবং সিন্ডিকেট, চাঁদাবাজি, লুটতরাজ, নানান কারণে টাকা পাচার ইত্যাদিতে এই 6 মাসে তো দেশ থেকে টাকা পাচার হয়নি। তাহলে এগুলোর এই অবস্থা কেন? কোথাও কি ঘাটতি আছে, নাকি এটা অদক্ষতার অভাব, নাকি কেবলই শুধু ষড়যন্ত্র বলে আমরা এটাকে পার পেয়ে দেব? এই প্রশ্নটার উত্তর অনেক জটিল সত্যি বলতে, কারণ উত্তর এখন যেহেতু এই মুহূর্তে পরিস্থিতিটা অনেক বেশি ঘোলাটে, তো এখনই একটা মন্তব্য করে দেওয়াটা কিছুটা কঠিন। আপাত দৃষ্টিতে যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে সরকারের এক ধরনের একটা প্ল্যানিংয়ের অভাব আছে, এবং যেটা অন্যান্য পলিটিক্যাল অর্গানাইজেশনগুলোর পক্ষ থেকে প্রথম দিকে যে কোঅর্ডিনেশনটা তারা পেত, প্রায় অক্টোবর মাসের শেষ দিক থেকেই কিন্তু এই কোঅর্ডিনেশনটা কিন্তু সরকার লুজ করা শুরু করে। এখন যতই আমি বলি না কেন, আসলে তো পলিটিক্যাল পার্টিগুলো খুব বেশি ভিতরে ভিতরে কিন্তু গভর্নমেন্টের প্রতি আসলে খুব বেশি সাপোর্টিভ না, এবং সাধারণ জনগণের মধ্যেও কিন্তু, আজকে আমি মেট্রো করে আসছিলাম, তো মেট্রোতে র্যান্ডমলি কথা হচ্ছিল একজনের সাথে, এবং জিজ্ঞেস করলাম যে দেশের পরিস্থিতি কী দেখছেন। তখন উনি খুব বেশি আসলে খুশি ছিলেন না যে পরিস্থিতি চলছে ছেলে মেয়েকে আসলে বিদেশ পাঠিয়ে দিতে হবে, যেটা হয় আর কি একটা মিডল ক্লাস ফ্যামিলি যেগুলো ভাবে যে ছেলে মেয়েকে একটু পড়াশোনা করিয়ে বিদেশ পাঠিয়ে দিব। তো কেউই আসলে বর্তমান যে গভর্নমেন্ট, তারা যদি হচ্ছে একটা খুবই স্ট্রংলি তাদের ফুটিংটা ক্রিয়েট করতে না পারে, তাহলে আসলে সাধারণ জনগণের মধ্যে বড় ধরনের হতাশা তৈরি হবে। এবং এটা ফ্রম দ্য ভেরি বিগিনিং আমি বলে আসছিলাম, মানে একজন ব্যক্তি হিসেবে বলে আসছিলাম। এবং আজকে যে ধানমন্ডি বুথ লিস্টে এই যে হামলাটা হলো, এখানে মানুষ মিছিল করে গেল, আমি যদি একটা জেনারেল সিটিজেন হই, আমি একজন শিক্ষিত মানুষ, আমি একটা জেনারেল সিটিজেন, আমি কখনোই বলতে পারবো না যে না এই জিনিসটা আমি সাপোর্ট করি। কিন্তু আমি যদি পরিস্থিতি বিচার দেখি, এই যে 5-6 মাস ধরে আপনি যদি বিচার প্রক্রিয়াটার পরিস্থিতি দেখেন, বা দেশের সামগ্রিক পরিস্থিতি দেখেন, গভর্নমেন্টের পরিস্থিতি দেখেন, তাহলে সাধারণ মানুষ কিন্তু সরকারের উপর ভরসাটা পাচ্ছে না যে এই সরকারই কি শেখ হাসিনাকে ভারত থেকে এনে বিচারটা করতে পারবে, এই ভরসাটা তো কেউ করতে পারছে না। সমস্যাটা তো ওই জায়গায়। এখন আজকে যেমন একটা রিপোর্ট হলো, নেত্র নিউজে দেখলাম, প্রধান উপদেষ্টা যারা ভুক্তভোগী ছিলেন তাদেরকে নিয়ে আয়নাঘর ভিজিট করতে চান, সেখানে আর্মি গিয়ে বললো যে না, আয়নাঘর ভিজিট করা যাবে না, কেন তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। তো আয়নাঘর বানানোর সময় তো ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় নাই, এখন ভিজিট করার সময় ভাবমূর্তি কেন ক্ষুণ্ণ হচ্ছে? আবার 626 জন যে সেনা হেফাজতে ছিল, এই বিষয়টা কিন্তু খোলামেলাভাবে সবাই কিন্তু জানে এবং রিপোর্টও হয়েছে। তো সেনাবাহিনীও যদি এরকম গভর্নমেন্টের দুর্বল অবস্থাকে ব্যবহার করে তাদের যত ধরনের দোষত্রুটি সেগুলোকে লুকানোর চেষ্টা করে, তাহলে জনগণের কিন্তু সেনাবাহিনীর উপরেও কিন্তু আস্থাটা আসলে কমে যাবে। এবং কেউ যদি মনে করে যে এটার ফলে তারা মার্শাল ল জারি করে ইন ফিউচার হচ্ছে এখানে একটা সামরিক শাসন জারি করবে, এটাও হবে না, কারণ বরং দেশের পরিস্থিতি আরও বেশি বিশৃঙ্খলাতের দিকে যাবে। তো বরং আমাদের যেটা দরকার, এখানে একটা গণতান্ত্রিক একটা উত্তরণের উপায় বের করা, এবং গণতান্ত্রিক উত্তরণের উপায়টা হচ্ছে যে এই মুহূর্তে একটা প্রপার রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে সরকারকে আগাতে হবে, এবং সেই রাজনৈতিক ঐক্যমত আমরা মনে করি যে এটা প্রোক্লেমেশনের মাধ্যমে শুরু, এবং আওয়ামী লীগের বিচারের মধ্য দিয়ে এক নির্বাচনের মাধ্যমে এটা শেষ করতে হবে, এবং সেটাই সরকারের জন্য সবথেকে বেটার ট্রানজিশন। জি আক্তার, আমরা এই যখনই আওয়ামী লীগ কিছু একটা করে, ধরেন আজকে শেখ হাসিনা বক্তব্য দিল বা এর আগে, তখন একটা জাতীয় ঐক্যমতের স্লোগান ওঠে। ফলে এই গত 6 মাসে যদি রাজনীতির ক্ষেত্রে অর্জন বলে আপনারা একটা নতুন দল করতে যাচ্ছেন, সেটা আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, শিগগিরই ঘোষণা হবে। আপনি সেই জাতীয় নাগরিক কমিটি, এটি নাগরিক প্ল্যাটফর্ম, সেটা সদস্য সচিব হয়েছেন। ফলে এই একটা নতুন দল তৈরির ঘোষণা ছাড়া যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্ন আপনারা দেখিয়েছিলেন, সেটার ক্ষেত্রে আসলে আর কি অর্জিত হলো গেল 6 মাসে? ধরেন আপনারা এই রাষ্ট্রপতির অপসারণ করতে চেয়েছিলেন, সেটি পারেন নাই। আপনারা সংবিধান 72-এর সংবিধানকে বাতিল করতে চেয়েছিলেন, সেটি পারেন নাই। আপনারা একটা জুলাই ঘোষণাপত্র দিতে চেয়েছিলেন, সেটির কি হবে এখনো জানি না। ফলে এই 3টা মৌলিক সমালোচনার জায়গা জাতীয় নাগরিক কমিটি বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে নিয়ে, তার জবাবে আপনার উত্তর শুনবো। তার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছি। দর্শক আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই।
দর্শক স্বাগত আরেকবার। আমরা কথা বলছি আক্তার হোসেনের সঙ্গে। আমাদের সঙ্গে আছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য আক্তার। আপনার কাছে 3টা পয়েন্ট আমি জানতে চেয়েছিলাম, যদি একটু ব্যাখ্যা করেন। অভ্যুত্থানের 6 মাস পরে জাতীয় নাগরিক কমিটির 5 মাসের মতো সময় হলো। এই সময়টাতে আমরা যদি অর্জনগুলোকে দেখি, একটা রাজনৈতিক দলের ঘোষণা দেওয়া, এটাকে আমরা অর্জন হিসেবেও দেখি না। আমরা আসলে যেটাকে অর্জন হিসেবে দেখি, এবং ঘোষণা এখনো হয়নি, আমরা যেটাকে অর্জন হিসেবে দেখি সেটা হলো যে আমরা জাতীয় নাগরিক কমিটি একটা রাজনৈতিক ভাষা নির্মাণের চেষ্টা করেছি। জাতীয় নাগরিক কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের এই অভ্যুত্থানকে অপরিণত জায়গা থেকে একটা বিপ্লবের দিকে ধাবিত করবার মিশন নিয়ে আমরা কাজ করেছি। সেই কাজের জায়গা থেকে রাষ্ট্রপতির অপসারণ, সংবিধান বাতিল, প্রোক্লেমেশন, এই দাবিগুলো আমরা জানিয়েছি। বাস্তবসঙ্গত কারণেই রাষ্ট্রপতির অপসারণটাকে আমরা দাবিটাকে বাস্তবায়ন করতে পারিনি। বিএনপির পক্ষ থেকে বড় ধরনের না ছিল এই ইস্যুতে। সংবিধানের যে বিষয়টি এসেছে সেই জায়গা নিয়ে এখনো পর্যন্ত আলাপ আলোচনাগুলো চলছে। আমরা বলছি যে একটি গণপরিষদ নির্বাচন হতে হবে এবং সে ব্যাপারে আমরা জনমত তৈরির চেষ্টা করছি। এই যে সংবিধানের সংস্কার প্রয়োজন, সে ব্যাপারে তো সব রাজনৈতিক দল একমত, কিন্তু প্রক্রিয়াটা কি হবে এই জায়গাটাতে কিন্তু আমরা বারবার বলছি যে একটা গণপরিষদ নির্বাচন যদি হয়, তারা দায়িত্ব পালন করবে সংবিধান প্রণয়নের, একই সাথে তারা আইনসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। এই বক্তব্য কিন্তু জনমানুষের মধ্যে একটা সাড়া তৈরি করেছে। একই সাথে আমরা প্রোক্লেমেশনের দাবির কথা বলেছি। অভ্যুত্থানের স্বীকৃতির জায়গা থেকে, ঘটনা প্রবাহ থেকে শুরু করে নিয়ে এই অভ্যুত্থানে কেন আমরা আসলাম এবং এই অভ্যুত্থানের চাওয়াটা কি আমাদের, এই জিনিসগুলো কিন্তু আমরা বলেছি। এই জায়গাটাতে আমরা যখন প্রোক্লেমেশনের কথা বলেছি, সে সময়টাতেও রাজনৈতিক যে দলগুলো আছে তাদের সাথে ঐক্যের জায়গাটাকে ধরে রাখবার জন্যই যে সময়টুকু প্রয়োজন, সরকারকে আমরা সে সময়টুকু দিয়েছি। সরকার সে বিষয়টি নিয়ে কাজ করছে। এই সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতিতে এই সময়টাতে যদি আমরা আবার আর একটা জিনিস আছে, যদি সংস্কারের প্রশ্নগুলো আমরা ধরি আর কি, সরকারকে এখনো সংস্কারগুলো করে উঠতে পারে নাই, কিন্তু সংস্কারের জন্য সরকারকে বদ্ধপরিকর মনে হচ্ছে। তারা বিভিন্ন কমিশনগুলো গঠন করেছে, কমিশনগুলো রিপোর্ট তৈরি করেছে, সেই রিপোর্টগুলোর উপরে আবার রাজনৈতিক যে পক্ষগুলো আছে তাদের মধ্যে ওপেন ডিবেট বা ওপেন আলোচনার আয়োজন করার কথা সরকার বলেছে। এই জিনিসগুলোকে একটা ইতিবাচক জায়গা থেকে আমরা দেখি। আবার একই সাথে যদি 6 মাসের আমরা পরিস্থিতিকে মূল্যায়ন করি, এই সময়টাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের দিকে যদি আমরা তাকাই, তাদের পারফরমেন্স অত্যন্ত লো। এই সময়টাতে আমরা দেখেছি পুলিশ একেবারে ভঙ্গুর অবস্থায় ছিল, পুলিশ নিজেই কাজে আসতে চাচ্ছিল না। এর পিছনে বড় একটা কারণ আছে। মানে কি পুলিশ গুলি করলে পারফরমেন্স ভালো? সেই জায়গা থেকে আমরা বলি নাই। ধরেন এই যে ছাত্রলীগের সন্ত্রাসীরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে এখনো পর্যন্ত, তো তাদেরকে তো তারা গ্রেফতার করতে পারে, তাদেরকে তো তারা গ্রেফতার করছে না। এই যে বিচার প্রক্রিয়া যেটা আছে, যাদের নামে মামলাগুলো হয়েছে তাদেরকে তো গ্রেফতারটা করা যায়। বিভিন্ন জায়গায় সিন্ডিকেটের খবরগুলো শোনা যাচ্ছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পিছনে যেটা একটা বড় দায়ী জিনিস, তাদেরকে তো গ্রেফতার করতে পারে। চাঁদাবাজির ঘটনাগুলো শোনা যাচ্ছে। তো এই যে জায়গাগুলো আছে, সেই জায়গাগুলোতে পুলিশ কিন্তু চাইলে তারা আরো গুড পারফর্ম করতে পারতো, তারা এটা পারে নাই। কেন পারে নাই? সে জায়গায় আমাদের মূল্যায়ন হলো যে তারা যেহেতু এই অভ্যুত্থানের সময়টাতে জনগণের বিপক্ষে একটা শক্তি হিসেবে তাদেরকে দাঁড়াতে হয়েছিল, সেই গ্লানি তাদের মধ্যে এটা ভর করে গেছে। অতএব পুলিশ বাহিনীকে, এই পুলিশ বাহিনী দিয়ে চলবে না। আমরা যেটা মনে করি যে নতুন করে এক পুলিশ বাহিনী আমাদের দরকার। এই সময়টাতে বাংলাদেশে অসংখ্য তরুণ যুবকরা আছেন যারা পুলিশ বাহিনীতে আসার মতো যোগ্য, তাদেরকে নিয়োগ দিয়ে নতুন করে এটাকে দাঁড় করানো দরকার বলে আমরা মনে করছি। হয়তো সমস্যার সমাধান হতে পারে। এই যে চাঁদাবাজির অভিযোগ, সিন্ডিকেটের অভিযোগ, যেটি জেনারেল সাহেবও করলেন, আক্তারও করলেন, এই অভিযোগের একটা সিংহবাহিকে আপনাদের দিকে যায়, মানে আপনার দলের দিকে যায়। ঘটনাটা আসলে কতখানি সত্যি? এক, এবং দুই হচ্ছে যে আপনারাও অনেক আগেই সংস্কার প্রস্তাব দিয়েছিলেন, 31 দফার কথা বলছি। তাহলে সংস্কার কমিশন থেকে যে সমস্ত প্রস্তাব আসছে, ছাত্রদের যে প্রস্তাব, আপনাদের যে প্রস্তাব, সেটি কাছাকাছি। সংসদের মেয়াদ বলি 2 মেয়াদের বেশি, প্রধানমন্ত্রী না, মৌলিক অনেক জায়গায় এক। তারপরেও ঐক্যমতটা কেন হচ্ছে না চূড়ান্ত অর্থে? আসলে যদি একেবারে আপনি নির্মোহভাবে দেখেন, এই ছাত্র যে আন্দোলনটা করেছিল কি, এটা বৈষম্য বিরোধী, মানে সবার জন্য সমান অধিকার। কিন্তু এই সরকারের কিছু কিছু কর্মকাণ্ডে এই নিরপেক্ষতার ক্ষেত্রে ব্যাপক প্রশ্ন এখন দেখা দিচ্ছে। আপনি যেমন এই সংস্কারের কথা বললেন, আমরা 2 বছর আগে থেকে একটা সংস্কারের প্রস্তাবনা উত্থাপন করেছি এবং আমরা বলেছি এটাই আমাদের চূড়ান্ত না। যদি কেউ এই প্রস্তাবের সাথে নতুন কোনো প্রস্তাবনা দিতে পারে, সেটা সাদরে গ্রহণ করার জন্য আমরা প্রস্তুত আছি। আপনি দেখবেন এই সরকারের কিছু নীতির ক্ষেত্রে আমাদের মনে হয় তাদের ভ্রান্তি আছে কিছু। একটা দেখেন, এই যে সংস্কারের কমিটিগুলি করেছে, আপনার স্টেক হোল্ডার কারা? রাজনৈতিক দল আর এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তো আপনি দেখবেন শুধু একটা শক্তিকে এই কমিটিতে অন্তর্ভুক্ত করেছে, ছাত্রদেরকে। তাইলে এখানে কি আপনার ফেয়ার যে কাজটা আপনি করতে চান, সেটার কি প্রমাণ আপনার কাছে আছে? একটা পক্ষ তো তার একটা চিন্তা চেতনা, তার যে আগামী দিনের দৃষ্টিভঙ্গি এখানে প্রতিফলন ঘটাতে চাবে। তাইলে আপনি সেই পিড়ি একটা বিষয়কে চূড়ান্ত করে কি আপনার রাজনৈতিক দলের কাছে উপস্থাপন করবেন?
এই প্রশ্ন তো এখন দেখা দিচ্ছে। সুতরাং আপনাকে উচিত ছিল এটাকে যদি আপনি নিট্টলি করতে চান, নিট্টলি রাখা, সকল পক্ষ আপনার নিরপেক্ষ থাকবে, কিন্তু একটা পক্ষকে আপনি এখানে অন্তর্ভুক্ত করে আপনি আলোচনা করবেন। আগামী দিন যদি রাজনৈতিক দলগুলি বলে যে এই আলোচনা শুধু রাজনৈতিক দল অংশগ্রহণ করবে, যাদেরকে কমিটিতে রাখা হয়েছে তারা অংশগ্রহণ করবে, তখন আপনি কি বলবেন, কি জবাবটা দেবেন? তার মানে বিষয়টি ইনক্লুসিভ হয়নি। অবশ্যই হয়নি। এখানে তাদের দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে যে স্বচ্ছতা দেখানো দরকার ছিল সেটা। আরেকটু ব্যাপার, এখন যেই আলোচনাটা হচ্ছে, আপনি বলছেন যে রাজনৈতিক দলগুলি সহযোগিতা করছে না, অথবা এই ইন্টেরিয়াম গভর্নমেন্টের কার্যক্রমের সাথে তারা সন্তুষ্ট না। কেন সন্তুষ্ট না? আপনি দেখেন যে জিনিসটা হয়েছে, যে একটা আমরা যেটা লক্ষ্য করছি, আমি জানি না আক্তার যারা এই নাগরিক কমিটি আছে তারা একটা জিনিস অনুধাবন করতে পারে কিনা, অলরেডি তারা সেটার দায়ী হোক বা না হোক, তাদের উপর অলরেডি কিন্তু একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে যে একটা সরকারি ছত্রছায়া একটা রাজনৈতিক দল। এই জায়গাতে তারা কিভাবে বেরিয়ে আগামীতে জনগণের কিভাবে সমর্থন প্রত্যাশা করবে? কিন্তু মোশাররফ ভাই ধরেন এই যে চাঁদাবাজির যে অভিযোগ, না আমি বলছি আপনাকে, আমি মনে করি এইটাও একটা পরিকল্পিত বিএনপির বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। আপনি একটু দেখেন, এখন হলো দীর্ঘ 15 বছর আপনারাই নিউজ করেছেন, দখলের মাধ্যমে আওয়ামী লীগ অনেক বিএনপির জায়গা দখল করেছে, জমি দখল করেছে, ব্যবসা করেছে, দোকান দখল করেছে। আজকে যদি আমি সেই জায়গায় ফিরে যাই, আপনাকে সেটা কি দখলবাজ বলবেন? আমি বলি, আমার নিজের এক্সাম্পল বলি, মানে আপনি পুনরুদ্ধার করছেন। এটা পুনরুদ্ধার করলেই যদি আপনি বলেন দখল চাঁদাবাজি, এটা তো হয় না। না, তাহলে তো ধরেন যে হাটের ইজারা আগে ছাত্রলীগ চালাতো, ধরেন 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে, তার আগে তো সেই হাটের ইজারা আপনার দলের লোকজন চালাতো, তাহলে সেই হাটের ইজারা সে আবার ফেরত পাবে বাই ডিফল্ট? সেটা না, ইজারা তো এটা সরকারি একটা প্রক্রিয়ার ব্যাপার, এটা সিস্টেমের ব্যাপার, সেটা তো সরকারের দায়িত্ব, সে কাকে দিয়ে চালাবে কাকে দিয়ে চালাবে না। জোর করে কি একটা রাজনৈতিক দল বা রাজনৈতিক শক্তি ব্যক্তিগত সম্পত্তি বা দোকান এইটা হয়েছে। আরেকটা জিনিস আপনি লক্ষ্য করবেন যে এই সরকার আজকে দেখবেন যে মূল আমাদের আকাঙ্ক্ষাটা কি ছিল, যে আগামী দিনে একটা গণতন্ত্র উত্তরণ, তাদের মধ্যে কিন্তু অনেকটা ধীরগতি লক্ষ্য করা। রাজনৈতিক দলের ওই ডিমান্ডের দিকে তারা কিন্তু নাই, তারা নিজেদের একটা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, যার জন্য সন্দেহটা ঘনীভূত হচ্ছে, যার জন্য আক্তাররা যে বারবার বলছে যে সবার ঐক্যবদ্ধ একটা মুভমেন্ট দরকার, সেই ক্ষেত্রে কিন্তু কিছুটা হলো ঘাটতি লক্ষ্য করেছে। কামাল ভাই, আপনার কাছে দুটো প্রশ্ন। আপনি একটু আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনার চূড়ান্ত হতাশার কথা বলছেন। আমরা জানি যে পুলিশ, সিভিল প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী 6 মাস ধরে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে রয়েছে, খুব বেশি ভিজিবিলিটি নাই, নাকি সেনাবাহিনী এইভাবেই কাজ করে? আমরা আগে এত বড় গণ অভ্যুত্থান দেখিনি, কিন্তু ধরো 111 বা অন্যান্য যে সমস্ত তথ্য, তখন তো আইন শৃঙ্খলা পরিস্থিতি এরকম হয়নি, সেনাবাহিনী মাঠে থাকলে কেউ সাহস পেত না। এখন কেন পাচ্ছে? ঘাটতিটা কোথায়? 1। 2 নম্বর হচ্ছে যে আক্তাররা যখন নতুন দল করছে, সেই দল নিয়ে সরকারি ছত্রছায়া হচ্ছে। আমরা খবর পাচ্ছি যে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারা আপনারা নতুন দল করছেন, সেটিও কি সরকারি ছত্রছায়া? মানে আমরা কি ধরনের পরিস্থিতিতে আসলে ওইটাকে কেউ ঠাট্টা করে কিংস পার্টি বলে, আপনারাও কি সেরকম কিংস পার্টি করতে যাচ্ছেন কিনা? ধন্যবাদ আপনাকে। আচ্ছা, প্রথম আসি যে এরকম আন্দোলন বাংলাদেশ কখনো দেখেনি, এত ত্যাগ, এত বিসর্জন। আমি প্রথমেই অত্যন্ত কৃতজ্ঞতার সাথে পুরো জাতির পক্ষ থেকে আমরা এই যে ছাত্রছাত্রী নবীন প্রজন্ম যে অবদানটা রেখেছে, আমরা যদি তাদের প্রতি এটা মানে ঋণ শোধ করতে চাই, তাহলে পুরো জাতিকে কিন্তু এখন একটা প্ল্যাটফর্মে আসতেই হবে। এটা যদি ব্যর্থ হয়ে যায়, তাহলে কিন্তু আমরা বেঈমান জাতি হিসাবেই আমাদের ভবিষ্যতে নাম লেখা হবে। তাদের ব্যর্থতা কতটুকু সেটা বড় কথা না, কিন্তু আমাদের কিন্তু বড় দায় থাকবে। একইভাবে সেনাবাহিনী কিন্তু এই প্রথমবারের মতো ইতিহাসে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে নিয়োগ করা হয়েছে। এখন বাংলাদেশ পেনাল কোড 128 থেকে 132 ধারায় সুস্পষ্ট বলা আছে কাজগুলি কি, কিন্তু এবার যে প্রজ্ঞাপনটা জারি করা হয়েছে তাতে যে ধারাগুলি উল্লেখ করা হয়েছে, পুলিশ যেটা করতে পারে সেনাবাহিনী সেটা করতে পারে। আমি একাধিক মিনিমাম 20-25টা টক শোতে এই কথাই বলেছি, সেনাবাহিনী টোটালি আন্ডার ইউটিলাইজ। আমার কাছে মনে হচ্ছে সেনাবাহিনীকে লিপস্টিক লাগিয়ে বসিয়ে রাখা হয়েছে। যদি সেনাবাহিনীকে প্রত্যেকটা উপজেলায় নিয়োগ করা হতো, তাহলে চাঁদাবাজি, অন্য যে ক্রাইম, মাদক, এইটা 15 দিনের মধ্যে শূন্যের কোঠায় আসতো। আমি একটা ইন্টারভিউ দিয়েছিলাম ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 21 লক্ষ এটা ভিউ হয়েছে। তার মানে কি 21 লক্ষ লোক এটা পছন্দ করেছে? তাহলে এইটা যদি আমরা সাধারণ মানুষ 21 লক্ষ মানুষ বুঝতে পারে, তাহলে কি আমাদের সরকার বুঝতে পারছে না? 1-11 সরকারের সাথে কিন্তু বর্তমান সরকারের অনেক তফাৎ আছে। 1-11 সরকার কিন্তু সেনাবাহিনী নিয়ন্ত্রিত ছিল, নিয়ন্ত্রিত। মঈনুদ্দিন যা চেয়েছে জিয়াল মঈনুদ্দিন তাই হয়েছে, কিন্তু এবার কিন্তু ঘটনা ভিন্ন, এখানে কিন্তু সমর্থিত। সুতরাং এক্ষেত্রে যদি ব্যর্থতা দায় নিতে হয়, এটা কিন্তু সরকারকেই নিতে হবে। আমরা তখনই বলতাম সেনাবাহিনী ব্যর্থ,
সেনাবাহিনী ব্যর্থ যখন সেনাবাহিনী সেই আদেশটাকে ডিফাই করতো, বা তা অমান্য তো হয় নাই। জি। তাহলে আপনি আজকেই যদি পাঠিয়ে দেন, আগামীকালকে যদি পাঠিয়ে দেন, আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি 15 দিনের মধ্যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি, সকল পরিস্থিতির উন্নতি হবে উইদিন 15 ডেজ। আপনাদের নতুন দল? আমাদের নতুন দল, আমরা নতুন একটা দল করার চেষ্টা করছি ভালো মানুষদেরকে নিয়ে, সৎ, শিক্ষিত, দেশপ্রেমিক, মানে কোনো ধরনের খারাপ লোককে আমরা নিতে চাচ্ছি না। এখানে যে কোনো পেশার থেকে আমরা এটা কার্যক্রম শুরু করেছি, আমরা মার্চের দিকে এটা ঘোষণা করার চিন্তা ভাবনা করছি। নেতৃত্বে আছে, আমি এখন এককভাবে কারো নেতৃত্ব কথা বলতে চাচ্ছি না, তবে অনেক সামরিক বাহিনীর অফিসার আছেন, অনেক আমলা আছেন, বড় ব্যবসায়ী আছেন, অনেক রাজনীতিবিদও আছেন। এটাও কি কিংস পার্টি হচ্ছে? আর একটা কিংস পার্টি হলে তখন বুঝবেন, যখন আমাদের দেখবেন যে আমাদের বিশেষ অফিস থেকে সহযোগিতা করা হচ্ছে, আমরা সরকারি ছত্র চাই, তখন বুঝবেন কিংস পার্টি হলে। তখন আমাদেরকে বলতে হবে না যে এটা কিংস পার্টি কিনা, আপনারাই তখন ব্র্যান্ডিং করতে পারবেন। ঠিক আছে? তো এখন পর্যন্ত আমাদের কিংস পার্টি করে কোনো পার্টি জীবনে উঠতে পারে নাই। বাংলাদেশে অনেক কিংস পার্টি আসছে, নির্বাচন আগে 300 সিটে মানে প্রার্থী দিয়েছে, নির্বাচনের পরে পার্টি নিখোঁজ হয়ে গেছে। সেটা আমি জানি, আমি যেহেতু ওই দলের একজন সক্রিয় সদস্য, জি, সেখান থেকে আমি বলতে পারি এ ধরনের কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো দল, কোনো দেশের অন্যায় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমরা দাঁড়াচ্ছি। আপনারা দাঁড়াচ্ছেন না। জি উমামা, আমরা একটা জিনিস নিয়ে আপনি একটু যদি ছোট্ট করেই বলেন যে এই যে জননিরাপত্তার জায়গাটা, বিশেষ করে নারীর নিরাপত্তা, সাধারণ মানুষের নিরাপত্তার জায়গা, সেই জায়গাটা কতখানি নিশ্চিত হলো? এটা কি খালি পুলিশ অ্যাক্টিভ না, এইটা দিয়ে আমরা পার পেতে পারি? বাংলাদেশে আইন শৃঙ্খলা বা মাঠ পর্যায়ে যে আইন শৃঙ্খলা বাহিনী, সেটার মধ্যে একটা মেজর অংশই তো আসলে পুলিশ, যারা শহরাঞ্চল বলি বা আমাদের গ্রামাঞ্চলগুলি, এই অঞ্চলগুলোর আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করে। এখন 5 আগস্ট পরবর্তী সময়ে আমি খুব কমন একটা উদাহরণ দিই, আমি জননিরাপত্তায় যাবই না। ধরেন আমার হল হচ্ছে কবি সুফিয়া কামাল হল, আমি রাতের ধরেন 9টা বা 9:30 বাজে হাইকোর্টে একটা 4 রাস্তার মোড় আছে, সেটা দিয়ে আমি আমার হলে যাই, হয়তো একটা অটোরিকশা বা একটা হস্তচালিত রিক্সাতে যাচ্ছি, একটা ট্রাফিক পুলিশ থাকে না, বা বাংলা মোটর মোড় রাতে 9টা বাজে ওখানে ট্রাফিক পুলিশ নাই হয়ে যায়। অনেক ওই এলাকা তো আছে 5টার পরে ওখানে ট্রাফিক পুলিশ নাই হয়ে যায়। ট্রাফিক পুলিশ যদি ওখানে না থাকে, এখানে তো গাড়িগুলো নিজের মতো করে যাওয়া আসা করছে, এখানে দুর্ঘটনার ঝুঁকি কিন্তু বেড়ে যায়। এবং সেটার জন্য সরকারের পক্ষ থেকে কিন্তু 700 জন স্টুডেন্ট নিয়োগ দেওয়া হয়েছে, যারা হচ্ছে বিভিন্ন এরিয়া এবং ট্রাফিক নিয়ন্ত্রণ করে। এবং আমি বিশ্বাস করি যে এই স্টুডেন্টগুলো নিয়োগ দেওয়ার কারণে অনেক জায়গায় কিন্তু ট্রাফিক কন্ট্রোলটা স্বাভাবিক হয়েছে, যেটা বাংলা মোটরে বা শাহবাগে বা আমি অনেক জায়গাতেই দেখেছি। কিন্তু এটা তো খুবই জেনারেল একটা জায়গা, যে আমি পরবর্তী ধাপে আসলে যাচ্ছি না, ট্রাফিক নিয়ন্ত্রণে তো পুলিশ ঠিকঠাক মতো ভাবে ফাংশন করছে না, তো বাকি জায়গাগুলো তো আমি কিভাবে করে দেখবো? আরেকটা বিষয় যেটা হচ্ছে, আমাদের যারা মেয়েদের ক্ষেত্রে একটা বড় সমস্যা হচ্ছে, আমরা বড় ধরনের কি বলা যায়, একটা ফেসবুকে মানে বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় একটা লিঞ্চিং বা সোশ্যাল মিডিয়ার যে মব লিঞ্চিংয়ের একটা ভয় কিন্তু মেয়েদের মধ্যে থাকে, যে কোনো কিছু হলে ধরেন আমি একটা স্ট্যাটাস দিয়েছি যেটা হয়তো আরেকজনের পছন্দ হয় নাই, তো আমার কমেন্টে খুবই দুনিয়ার আজে বাজে কথাবার্তা লিখে ভর্তি করে রাখবে, আমার আব্বা আম্মা 14 গোষ্ঠী নিয়ে হচ্ছে উল্টাপাল্টা কথা বলবে। এখন আমি হয়তো এটা সহ্য করতে পারবো, আমার অনেক ধরনের অ্যাডাপ্টেবিলিটি তৈরি হয়েছে গত 6-7 বছরে, কিন্তু আমার আব্বা আম্মার তো প্রতি কেউ যদি এই কথাটা বলে, আমার পক্ষে তো সেটা নেওয়া সম্ভব হবে না। তো এই যে ফেসবুকে মেয়েদেরকে টার্গেট করে করে যেখানে লিঞ্চিং করা হয়, এটার ফলাফল হিসেবে কিন্তু মেয়েদের মধ্যে একটা অনিরাপত্তা বোধ তৈরি হয়েছে, এটা একদমই সত্যি কথা। এবং সবথেকে বাজে যেটা, ধরেন আমি রাস্তায় যাচ্ছি, আমার ধরেন যে কোনো কারণে আমার রাস্তায় একটা হ্যারাসমেন্ট হয়েছে, এরপর আমি ফেসবুকে ওই কথাটা লিখলাম যে আমার সাথে এই হ্যারাসমেন্ট হয়েছে, তখন কিন্তু খুব কম দেখা যায় যে মানুষ আমাদেরকে সাপোর্ট করছে, হয়তো বলে যাচ্ছে যে সাথে একটা ছেলে নিয়ে গেলে ভালো হতো, বা জামাটা এভাবে পড়লে ভালো হতো, তো অনেক ধরনের ক্যারেক্টার অ্যাসিনেশন করা শুরু করে দেয়। তো মেয়েদের মধ্যে কিন্তু এই যে ভীতিটা, যে মানুষ তার পক্ষে আসলে আগের মতো কথা বলবে না, পুলিশও তাকে কিন্তু ওই অর্থে সাপোর্ট করছে না। আপনি যে আমাদের যে সাইবার অ্যাক্ট বা আমাদের সাইবার বুলিং অ্যাক্টগুলো দেখেন, নারীদেরকে যেভাবে এখানে নিরাপত্তা দেওয়ার কথা, সাইবার বুলিং এর ক্ষেত্রে সেভাবে দিতে পারে না, বরং এটা ইউজই হয়েছে পুরোপুরি একটা পলিটিক্যাল পারপাসে। ওমামা, একটা বিরতি নেই। কামাল ভাই, আপনার কাছে যে প্রশ্ন আমার মনে হচ্ছে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে আওয়ামী লীগের বেশ কয়েকজন মন্ত্রী নেতাই ছিলেন যাদের সারাদিনের কাজ ছিল বিএনপি নিয়ে, বেগম জিয়াকে নিয়ে কথা বলা, বিশেষ করে যারা তথ্যমন্ত্রী থাকতেন, কেউ কেউ ওনাদেরকে বিএনপি বিষয়ক মন্ত্রীও বলতো।
ফলে মনে হতো যে আওয়ামী লীগই এক প্রকার বিএনপির রাজনীতিকে বাঁচিয়ে রাখার দায়িত্ব নিয়েছে। 5 আগস্টের পরে মনে হচ্ছে সরকার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কখনো কখনো বিএনপি, তারাও শেখ হাসিনাকে রাজনৈতিক পুনরুজ্জীবন বা রাজনীতির আলোচনা, কারণ আওয়ামী লীগ তো চলে গেছে, পালিয়েছে, তাদের নিয়ে তো আলোচনা করে প্রকান্তরে আপনারা আওয়ামী লীগের এক প্রকার উপকার করছেন কিনা সেই প্রশ্ন আপনার কাছে রেখে একটা বিরতিতে যাচ্ছি। দর্শক ফিরছে একটু পরে। দর্শক বিরতির পর স্বাগত আরেকবার। আমরা কথা বলছি গণ অভ্যুত্থানের 6 মাস কোন পথে বাংলাদেশ নিয়ে। ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল আছেন আমার সঙ্গে। শামীম ভাই, আপনি যদি আমার প্রশ্নটি একটু উত্তর দেন। যে আপনি বলছিলেন যে আসলে আমাদের মানে যে রোলটা পালন করছি, আপনি সবাইয়ের কথা বললেন, মিডিয়ার কিন্তু কথা বললেন না। আপনাদের যমুনা টেলিভিশনে একটু ব্যতিক্রম ছিল, কিন্তু তার আগে অন্যান্য সকল চ্যানেল, ইভেন আপনাদের একেবারে যে দোষ ছিল না তা না, বলবো না, আমি দোষ বলছি না, তখন আপনারা কি ছবি দেখাতেন, কি কথা বলতেন, কি ভাষা ব্যবহার করতেন, আর এখন কি বলছেন, এতেই কিন্তু বোঝা যাবে। মানে প্রত্যেকের জায়গা থেকেই কিন্তু আপনি যদি খেয়াল করেন, শুধুমাত্র মুখের ভাষা চেঞ্জ হয়েছে, পরনের পোশাক চেঞ্জ হয়েছে এবং মুখে মানে আচরণটার পরিবর্তন হয়েছে, কিন্তু বেসিক যে জিনিস ক্যারেক্টার যদি ডেভেলপমেন্ট না হয় তাহলে কিন্তু হবে না। এতগুলি সংস্কার হচ্ছে, সবচেয়ে ভয়ঙ্কর যেটা সংস্কার আমরা মাইন্ড রেখে যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে সামরিক বাহিনী এবং গোয়েন্দা সংস্থার কিন্তু সংস্কার হচ্ছে না। গত সরকারের, ফ্যাসিবাদী সরকারের যে দানব তৈরি হয়েছে তার কিন্তু 70 থেকে 80% দানব হচ্ছে সশস্ত্র বাহিনীর, জিয়াউল হাসান। এখানে সংস্কারের কোনো নামই আসছে না এবং কোনো রাজনৈতিক দল, কোনো পক্ষ থেকে সংস্কারের কথাই বলা হচ্ছে না। আজকে বলা হচ্ছে আয়নার শহর ছিল, আয়নাঘরের শহর, এখন তো বায়নার শহর হয়ে গেছে। এত বায়নার মধ্যে কি সামরিক বাহিনী, কারণ আমি একজন সশস্ত্র বাহিনীর সাবেক সদস্য মনে করি, যদি এটা সংস্কার না হয় পরবর্তী যে সরকার আসবে তারা এই সেনাবাহিনীকে রাজনৈতিকভাবে আরও মানে নির্মমভাবে, আরও কলুষিতভাবে ব্যবহার করবে। কেন এদিকে যাচ্ছেন? সুতরাং ভাই একটা কথা খুবই ক্লিয়ার, এত সমালোচনা করার লাভ নাই, স্টপ ইট। কি হয়েছে না হয়েছে, কে কি কার কি অবদান, দিস ইজ অল ননসেন্স। রিভাইভালিজম দিয়ে কোনো দিন আগাতে পারবে না। এখন আপনার বসা উচিত যে কোন কোন বেসিক সংস্কারে আমরা ঐক্যমত হব। ঐক্যমত হবে না, এ জাতির 3000 বছরের ইতিহাসে ঐক্যমতের কোনো রেকর্ড পাওয়া যায় না। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি যখন নদিয়ায় আসছিলেন তখন একবার অল্প সময়ের জন্য ঐক্য হয়েছিল। তো ঐক্য আপনি হবে কিভাবে? কিন্তু এখন সামনে নির্বাচনকে কেন্দ্র করে আমরা সব রাজনৈতিক দল যদি বলি যে ঠিক আছে ভাই এই অল্প কয়টা সংস্কার নাও, সামনে একটা নির্বাচন করো, এগুলোর মধ্যে সীমিত, কোনো সমালোচনা, স্টপ ইট। আপনার শেখ হাসিনাকে বাংলাদেশে আনবেন কিনা, আপনি হিমালয় পাহাড়কে হাত দিয়ে কি সরাতে পারবেন? ভারত কোনো অবস্থাতে শেখ হাসিনাকে দেবে না। আমার হাতে এই ধরনের বিষয়গুলো নিয়ে তো আমার মনে বিতর্কে যাওয়ার থেকে না যাওয়াই ভালো। মোশাররফ ভাই, আপনার কাছে যেটা প্রশ্ন, এই যে শেখ হাসিনা বিরোধিতার রাজনীতি বা শেখ হাসিনাকে রাজনীতিতে আলোচনায় রাখা, সেটা কতখানি জরুরি এবং এটা দিয়ে আসলে আওয়ামী লীগের বৃহত্তর অর্থে কোনো ক্ষতি হচ্ছে নাকি লাভ হচ্ছে, নাকি বিচার প্রক্রিয়াটা আস্তে আস্তে আসলে ত্বরান্বিত হচ্ছে না? না, আপনি যে কথাটি এর আগে বলেছিলেন যে হাসিনাকে কি তাইলে বাঁচিয়ে রাখা হচ্ছে, হ্যাঁ, আমাদের বিরুদ্ধে কিন্তু একটা অভিযোগ ইদানিং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বললে অন্যান্য সরকারের পক্ষ দেওয়া হচ্ছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা তেমন কিছু বলি না, এবং কেউ কেউ বলতে চায় যে বিএনপির সাথে কি আওয়ামী লীগের কোনো বোঝাপড়া হচ্ছে কিনা। অর্থাৎ আমরা শেখ হাসিনার এই অধ্যায়টাকে আমরা মনে করি সমাপ্ত হয়ে গেছে, এটা আলোচনা করে তার ইম্পর্টেন্সে বাড়িয়ে কোনো লাভ নেই, যার জন্য ওই পক্ষে আমরা জানি। বরং আপনার যে জিনিসটাই দরকার, কামাল ভাই বলেছে যে আগামী দিনে আপনি কোন কোন ক্ষেত্রে সংস্কার করবেন সেই জায়গায় আপনার ঐক্যমত দরকার, কিন্তু সরকারের পক্ষতে আমরা দেখছি এই ক্ষেত্রে খুব আগ্রহ তাদের মধ্যে নাই। আমরা বারবার একটা কথা বলার চেষ্টা করেছি যে আপনি সংস্কার করেন, পরিবর্তন করেন, যা কিছু করেন সবগুলো কিন্তু রাজনৈতিক দলের সম্মতি দরকার। আপনার নিচে কামাল ভাইয়ের মনে আছে যে 111 গভর্নমেন্টের সময় 136টা অর্ডিন্যান্স জারি করেছিলেন, শেখ হাসিনা কিন্তু মাত্র 42টা না 43টা কার্যকরী করেছে, বাকিগুলি করে বাকিগুলোকে বাতিল করে দিয়েছে। সুতরাং এই সকল অভিজ্ঞতা আমরা কেন ভুলে যাই? বরং আমরা মনে করি রাজনৈতিক দলগুলির সাথে যে দূরত্ব আছে সেই দূরত্ব দ্রুত ঘুচিয়ে আপনি আগামী দিনে আমরা কিভাবে এগিয়ে যাব সেই কর্মপন্থা নির্ধারণ করা, কিন্তু সেই ক্ষেত্রে আমার মনে হয় সরকারের খুব আগ্রহ আছে বলে মনে হয় না। কারণ সরকারের কিছু কোনো উপদেষ্টা আমার মনে ক্ষমতার স্বাদ পেয়ে গেছে, তারা আরও দীর্ঘদিন থাকতে চায়। এই অবস্থা যদি আপনার চলতে থাকে তাহলে আমার মনে হয় যে কাঙ্ক্ষিত একটা পরিবর্তন বাংলাদেশে আমরা প্রত্যাশা করি সেটা কোনোভাবেই সম্ভব না। আক্তার, এই যে ভাই যেমন বললেন যে সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চায়, এই অভিযোগটার সঙ্গে সঙ্গে আপনাদের নামটা আসে যে জাতীয় নাগরিক কমিটি যেহেতু রাজনৈতিক দল করছে, তাদের সংগঠন গোছাতে হবে, ঘর গোছাতে হবে, ফলে তারা আগে ছাত্র সংসদ চায়, তারপরে স্থানীয় সরকার নির্বাচন চায়, তারপরে ধীরে সুস্থে জাতীয় সংসদ নির্বাচন করতে চায়। বিষয়টি এরকম কিনা আসলেও, এবং সরকারের সঙ্গে আসলে আপনাদের কতটা যোগাযোগ আছে, আপনারা কোনোভাবে সরকারের অংশ কিনা? সরকারের ছত্রছায়া থেকে দল গঠনের যে অভিযোগের কথা
ভাই বলেছেন, এটা কি বিএনপির ভাইরা যারা আছেন তাদের অতীত অভিজ্ঞতার জায়গা থেকে একটি আশঙ্কার জায়গা থেকে তারা বলেন কি না, সেটাও একটা ব্যাপার হতে পারে। আসলে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 3 জন গুরুত্বপূর্ণ ব্যক্তি, নাহিদ ইসলাম, আসিফ আহমদ এবং মাহফুজ আলম, তারা সরকারে আছেন, তাদের সাথে আমাদের ইনফর্মাল একটা সম্পর্ক আছে। আমরা দীর্ঘ সময় একসাথে রাজনীতি করেছি, সেই সম্পর্কটুকু আছে, কিন্তু আমরা আমাদের রাজনীতি আমরা আমাদের মতো করে করছি। নাগরিক কমিটি তার সারা দেশব্যাপী সংগঠন গোছানোর যে কাজ, এটা আমরা সারা দেশের যারা সংগঠকরা আছে আমরা তাদের কাছে আমরা দায়িত্ব অর্পণ করেছি। এই জায়গায় কোনো সরকারি কোনো সুযোগ সুবিধা কোনোভাবেই আমরা গ্রহণ করার পক্ষপাতী নই, এবং কেউ এটা আমাদেরকে বলতে পারবে না এখন পর্যন্ত। এই যে আশঙ্কার কথাটা বলা হয়, প্রমাণ সাপেক্ষ কোনো আশঙ্কা এখন পর্যন্ত আমার সামনে উপস্থাপিত হয়নি। কারণটা হলো যে আমরা জনগণের কাছ থেকে, আজকেও দেখেছেন যে আমরা রাজনৈতিক দল গঠনের জন্য নতুন বাংলাদেশে আপনার চাওয়া, সে আমরা একটা ক্যাম্পেইন করেছি। আমরা চাইলেই পারতাম অনেক কিছু করতে, যেগুলো কিংস পার্টিগুলো করে থাকে, অতীতীয় ইতিহাসে এরকম ধরনের অনেক কিছু আছে, কিন্তু আমরা সেরকমটা চাই না। আমরা জনগণের মধ্য থেকে জনগণের হয়ে জনগণের পক্ষের একটা রাজনীতি আমরা দাঁড় করাতে চাই। সেই কার্যক্রমটাই কিন্তু আমরা করে যাচ্ছি। বর্তমান বাংলাদেশে সব থেকে ভালো যে বিষয়টা, সেটা হচ্ছে একটা গণতান্ত্রিক উদার পরিবেশ সেখানে বিরাজ করছে। কোনো রাজনৈতিক দলের প্রতি কোনোরূপ কোনো বাধা নিষেধ, গ্রেফতার কোনো কিছুই নেই। শুধুমাত্র ফেসিবাদীরা যারা, তারা তো ব্যতিক্রম। এই জায়গায় বিএনপি বলেন, জামাত বলেন, বামপন্থী সংগঠনগুলো বলেন, বা আমরা বলি, সবাই কিন্তু সমান রাজনৈতিক সুযোগগুলো পাচ্ছে মাঠের পরিস্থিতির জায়গা থেকে। তো সবাই কিন্তু তাদের কার্যক্রমগুলো পরিচালনা করছে। গত 16টা বছর ধরে বিএনপিকেও তো আওয়ামী লীগ কখনো দাঁড়াতে দেয়নি আসলে কোনো কর্মসূচি করতে, কিন্তু এখন ঢাকা শহরের অলিতে গলিতে বিভিন্ন সময় প্রোগ্রামগুলো হচ্ছে, এটা কেমনে সম্ভব হচ্ছে? এই সব কিছু যদি আমরা বলি, তাহলে এটাও কি সরকারের পক্ষ থেকে আমরা কোনো ফেভার আছে এটাকে বলবো, নাকি আমরা বলবো যে স্বাভাবিক একটি গণতান্ত্রিক প্রক্রিয়া যেমন হওয়া দরকার, সেই স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়াটুকুই শুধু বিদ্যমান আছে? আমার একদম শেষ প্রশ্ন, ধরেন যে বিশাল ঝুঁকি নিয়ে 5 আগস্টের আগের 36 দিনের কথা বলা হয়, দুনিয়া কাঁপানো 36 দিন, কিংবা তার আগের যে বৈষম্য বিরোধী কিংবা তার আগে রাজনৈতিক দলগুলোর যে আন্দোলন, সেই স্বপ্ন পূরণের পথে তাহলে এখন কি করা উচিত? আমরা হতাশার কথা বলছি, না পাওয়ার কথা বলছি, কিন্তু অনেক কিছু তো হয়েছেও, সেটিও স্বীকার করতে হবে। ফলে এখন আর কোন পথে যাওয়া উচিত? আমি যেটা মনে করি যে গত 5 মাসের মধ্যে, বিশেষ করে প্রথম 3 মাস একদমই সরকারের গিয়েছে কিন্তু আন্দোলনগুলো সামলাতে। এখন সরকারের উপর আন্দোলনের চাপও অনেকখানি কমেছে। তো আমি মনে করি যে সরকারের অবশ্যই একটা প্রপার প্ল্যানিং দাঁড় করানো উচিত, একটা রোড ম্যাপ দেওয়া উচিত যে তারা কী ফর্মে আসলে এই সংস্কার কার্যক্রমগুলো চালাবে। একই সাথে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আরেকটা বিষয় স্পষ্ট করেছি যে আমরা বাংলাদেশে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো আছে, সেই বিশ্ববিদ্যালয়গুলো একদম প্রাথমিক দাবি ছিল যে বিশ্ববিদ্যালয়গুলোতে সার্বিকভাবে ছাত্র সংসদ নির্বাচন চালু করা। এবং আমি মনে করি যে এখানে সরকারের পক্ষ থেকে খুবই ভালো এবং ছাত্র বান্ধবী একটু উদ্যোগ হতে পারে যে সকল বিশ্ববিদ্যালয়গুলোতে টার্গেট করে ধরে বিশ্ববিদ্যালয়ের ভিসি বা প্রশাসন যারা আছে তাদেরকে একটা নির্দেশনা দিয়ে দেওয়া, যাতে তারা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন করে। এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা স্থানীয় সরকার নির্বাচন করতে চায় শুরুতে। এবং আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মনে করি যে একদম প্রাথমিকভাবে কিন্তু যদি, যেহেতু জাতীয় নির্বাচন একটা বড় প্ল্যাটফর্ম, তার আগে ছোট একটা স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে সরকার তার ভুল ত্রুটিগুলো পুনরায় সংশোধন করে নিতে পারে। এবং সেটার জন্য অবশ্যই সরকারের পক্ষ থেকে একটা প্রপার পরিকল্পনা দরকার, যার ফলে হবে কি আমাদের ছাত্রদের জন্য একটা পারপাস থাকবে এবং জনগণও তার পারপাসগুলো নতুন করে তৈরি করতে পারবে। অনেক ধন্যবাদ উমা ফাতেমা, অনেক ধন্যবাদ আক্তার হোসেন, এবিএম মোশাররফ হোসেন এবং জেনারেল শামীম কামাল। দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনা। ভালো থাকবেন সবাই, নিরাপদে থাকবেন, ভালো থাকুক বাংলাদেশ। ধন্যবাদ।